It's match number 43 of the Touch Bangla Bank Bangladesh Premier League powered by Rocket, where Rangpur Riders will take on Khulna Tigers. Toss took place where Rangpur Riders won the toss and opted to bat first. There you go. Look at that side now. Surprise, surprise. James Swins, Dre Russ, and Tim David for Rangpur Riders, and Hetmeyer and Jason Holder. There you go. You wanted to see some big names? জেমস ভিন্স টি-20 ক্যারিয়ার, অনেক এক্সপিরিয়েন্স, 406 ম্যাচ। দেখার বিষয় তিনি আছেন কেমন, কারণ তার উপরে হয়তো অনেকখানি সৌম্য সরকার 4 ম্যাচে 105 রান, স্ট্রাইক রেট 134। প্রথম বলটা একেবারে দেখে শুনে স্ট্রেট ড্রাইভ, ডাউন দ্য উইকেট, পুশ করেছেন, রান আউট একটা সম্ভাবনা, কোন রকমে হয়তো পার পেলেন। লেটস সি, ইট ওয়াজ ক্লোজ, ভুল বোঝাবুঝি জেমস ভিন্স ও সৌম্য সরকারের। শেষ মুহূর্তে হয়তো মনে হচ্ছে সৌম্য ফিরে এসেছেন, খুব বেশি এক্সাইটেড মনে হচ্ছে না খুলনা ডাগ আউটকে। লেটস সি, ইটস আউট। সৌম্য সরকার কোনো রান না করে, কোনো বল ফেস না করে তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। ডিসিশন পেন্ডিং, উইল বি OUT আউট। মেহেদী হাসান মিরাজ খুব একটা কনফিডেন্ট ছিলেন না, তবে নওয়াজ এসে বলেছিলেন আমার মনে হচ্ছে আউট হয়ে গেছে। থ্রোটা খুবই ভালো ছিল তেমন একটা নয়, তবে কলটাই আসলে হয়নি সেখানে। সৌম্য সরকার এগিয়ে গিয়েছিলেন জেমস ভিন্সের কলটাই রিসিভ করার জন্য, কিন্তু ভিন্স হঠাৎ করে মাঝপথে থেমে গিয়ে বললেন না, সুযোগ নেই সেই জায়গাটায়, এবং সৌম্য সরকার আলটিমেটলি ফিরতে হলে দেখুন 3-4-5টা স্টেপ নিয়ে এসে এরপরে সৌম্যকে ফিরিয়ে দিয়েছে। ডেফিনেটলি ভুল বোঝাবুঝি, নতুন একটা ওপেনিং পার্টনারশিপ ছিল, ভিন্সকে নিয়ে কথা হচ্ছিল তিনি তো খেলবেন, তবে সৌম্য আউট হয়ে গেলেন 0 রানে, কোনো বলও খেলতে পারলেন না। সাইফ হাসান 13 ম্যাচে 3 শুধু। কটন বোল্ড, দ্বিতীয় উইকেটের পতন, জেমস ভিন্স ব্যর্থ। নাসুম আহমেদ ডান হাতে ক্যাচটা লুফে নিলেন, হাওয়ার মধ্য থেকে বলটা হাতে জমিয়ে নিলেন। এর চাইতে ভালো শুরু হতে পারতো না খুলনা টাইগার্সের। আর অন্যদিকে রংপুর রাইডার্স ব্যাটিং এর সমস্যাটা রয়েই গেছে, একটু থেমে এসেছিল বলটা, আর্লি খেলে ফেলেছিলেন মনে হচ্ছে, তবে নাসুম আহমেদ কি দারুণ ক্যাচ দিলেন। আমরা কিন্তু যখন মিরাজ প্রথম ওভারটা করেছিল তখনই কিন্তু আমরা দেখেছিলাম বল কিন্তু আজকে অত ভালো ব্যাটে আসছে না, বল কিন্তু একটু স্লোনেস আছে উইকেটে, এবং বলটা একটু গ্রিপ করছে এবং একটু টার্নও করছে। এই বলটা কিন্তু ঠিক সেটাই দেখেছি, জেমস ভিন্স উইকেটটা অ্যাডজাস্ট করতে পারেনি, একদিন ট্রেনিং প্র্যাকটিসও করতে পারেনি, ভিন্ন কন্ডিশন, ভিন্ন আবহাওয়া। ক্লিন বোল্ড, রুম বের করার চেষ্টা শেখ মেহেদীর। বলছিলাম যে উইকেট বরাবর বল করে যাচ্ছে খুলনার স্পিনাররা, ব্যাটসম্যানদের প্রলুব্ধ করা হচ্ছে শট ম্যানুফ্যাকচার করতে, সেই কাজটাই করতে গেলেন শেখ মেহেদী। উইকেট ছেড়েছিলেন, রুম বের করার চেষ্টা অসফল, ফিরতে হবে প্যাভিলিয়নে। 3টা উইকেট চলে গেল রংপুরের। দে আর ইন ডিপ ট্রাবল নাও। বিং অ্যান অফ স্পিনার শেখ মেহেদীর হয়তো নাসুমের গ্রিপটা একটু লক্ষ্য করা উচিত ছিল। নাসুম কিন্তু এই বলটা স্পিন করেননি, একটু সোজাই বল করেছেন, হাতটা যদি খেয়াল করতেন শেষ পর্যন্ত। সাইফুদ্দিন এবং শেখ মেহেদী যে টাইপের ব্যাটসম্যান, তারা যখন পাওয়ার প্লেতে আসেন এবং উইকেট যখন পড়ে যায় সিঙ্গেলস হয়তো ভালো নিতে পারেন না, এবং ভালো শট মেরেছেন সাইফুদ্দিন, তার জোনে পেয়েছিলেন, বেশি জোরে মারার চেষ্টা করেননি। মিড অফের পাশ দিয়ে দারুণ শটের সাইফুদ্দিন, ভালো স্টার্ট। এই ধরনের বল করলে কোনো সমস্যা নেই, কিন্তু যে বলটা একটু ওয়ার্কআউট করতে হবে সেটাই সমস্যা, কারণ সাইফুদ্দিন এবং শেখ মেহেদী দুজনে কিন্তু শট খেলতে ভালোবাসেন। কাউন্টার অ্যাটাক করতে হবে, বোর্ডে রান নাই, উইকেট চলে যাচ্ছে, কিছু একটা করতে হবে। সেই কাজটাই সাইফুদ্দিন করার চেষ্টা করলেন, এবারে চালিয়েছেন সাইফুদ্দিন, আউট হয়ে যাবেন। আফিফ তিনি নিশ্চিত নন যে ক্যাচটা তিনি ঠিকমতো ধরতে পেরেছেন কিনা, হি ইজ নট কনফার্মড। সাইফুদ্দিন চালিয়েছিলেন এবং যেভাবে আড়াআড়ি চালিয়েছিলেন মনে হচ্ছিল যে লং অফের ফিল্ডারের বাইরে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আফিফকে একটু ওয়াইডেই রাখা হয়েছিল। অ্যাবসলিউটলি, বলটা করার আগেই আফিফকে কিন্তু চেপে একটু ওয়াইড দাঁড়াতে বলা হয়েছিল, যদিও স্কোরবোর্ড এখনই দেখিয়ে দিচ্ছে সাইফুদ্দিন তিনি কট আউট হয়েছেন, তারপরও আম্পায়ার নিশ্চিত হতে চাইবেন, ড্রপ করেছে।
হাত থেকে বের হয়ে গিয়ে বাম্প করেছে, তারপর আফিফ আবারও ধরেছেন বলটা, কারণ তিনি খুব একটা নিশ্চিত ছিলেন না। আম্পায়াররা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা অবশ্যই করবেন, সে জায়গাটায় ড্রপড, আঙ্গুল পিছলে বেরিয়ে নেমে পড়েছিল, তারপর ধরেছেন। ব্যাপারটা এমনই হওয়ার কথা। ইয়েস, ইম্পর্টেন্ট ক্যাচ ড্রপ নাফিফের হাত থেকে। ক্যাচটা ধরা উচিত ছিল, অত কঠিন ক্যাচ নয়, বলটা পেসটা অতটা বেশি ছিল না, তিনি আরেকটু সহজে সামনে আসতে পারতেন এবং হাত থেকে বরং ক্যাচটা ফেলে দিয়েছেন বলা যায়। জাস্ট লুক এট দ্য ফিল্ড প্লেসমেন্ট, ওই জায়গায় ওই সময় ফিল্ডার থাকার কথা না, অনেকটা ওয়াইড এবং অনেকখানি ভেতরে ছিলেন। এবারে তুলেছেন সাইফ, ফিল্ডার আছে ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন। ইজি ক্যাচ, ইয়েস, সাইফ হ্যাজ টু গো। চারটা উইকেটের পতন, মিরাজ ইজ এক্সাইটেড। খুব বাজে ক্রিকেট, খুবই বাজে ক্রিকেট আমি বলবো। উইকেট পড়ে গেছে, মিরাজ কিন্তু মিড উইকেট একটা রেখে দিয়েছেন, দুটি ফিল্ডার কিন্তু মাত্র বাইরে এবং সাইড ঠিক সেখান দিয়ে মারতে গিয়েছেন। চ্যালেঞ্জটা নিয়েছিলেন বাট টাইমিং করতে পারেননি, টাইমিং হচ্ছিল না। আপনার উইকেট যখন পড়ে গেছে তখন ফিল্ডারটা দেখে শটটা খেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মেহেদী হাসান মিরাজ উল্লসিত, খুলনা উল্লসিত, রংপুর এর জন্য কিন্তু আরো বড় বিপদ। নুরুল হাসান সোহান 150 স্ট্রাইক রেট, 10 মিনিট 159। এটাও কিন্তু ক্লোজ, ভেরি ভেরি ক্লোজ এবং আউট, এবং আউট দিয়েছেন আম্পায়ার মাসরুন মুকুল। ডিআরএস নিয়েছেন সাইফুদ্দিন, বাট যদি ব্যাটে না লেগে থাকে, খালি চোখে এখান থেকে দেখে কিন্তু মনে হচ্ছে যদি পিচিং আউটসাইড লেগ না হয় নিশ্চিতভাবে হিটিং মিলস্টান। পিচিং আউটসাইড লেগটাই একটা সেভিং গ্রেস হতে পারে সেখানে সাইফুদ্দিনের জন্য। ব্যাটে লাগেনি অন্তত মনে হচ্ছে দেখে, না পিচিং ইন লাইন, হিটিং ইন লাইন, একমাত্র একটা ইনসাইড এজ বাঁচাতে পারে সেদিক থেকে সাইফুদ্দিনকে, এবং আম্পায়ারও আউট দিয়েছেন, অর্থাৎ তার কলটা বোলারের সঙ্গে। আরও একটা উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা রংপুর রাইডার্সের। টিভি আম্পায়ার ব্যাপারটা অবশ্যই দেখবেন, আলট্রা এজ আসবে। কোনো ফুটওয়ার্ক কিন্তু করেননি, একদম জায়গায় দাঁড়িয়ে খেলেছেন, ব্যাটে লাগেনি, ফ্ল্যাট লাইন। হাইটের একটা বিষয় হয়তো চেক করা হবে, ব্যাক প্যাডে লেগেছে, উপরের অংশে লেগেছে, খুব বেশি জায়গা বাকি নাই উইকেটের, খুব বেশি স্পেস ট্রাভেল করতে হবে না বলটাকে। লেটস সি, মনে হচ্ছে সাইফুদ্দিন ইজ ইন ট্রাভেল। হাসান মাহমুদ তার আপিলের সাথে সাথে কিন্তু আঙুলটা উঁচিয়ে দিয়েছিলেন। দুটো জিনিস ফ্যাক্টর, একটা হচ্ছে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে কিনা সেটাও মনে হচ্ছে না, আর এটা হচ্ছে হাইটটা, সেটাও খুব বেশি আশা জাগাবে না সাইফুদ্দিনকে, এবং খুব দ্রুতই তিনি আসলে রিভিউটা নিয়েছিলেন। পিচিং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটস হিটিং, পিচিংটা একেবারে ক্লোজ ছিল, তবে কোনো কিছুই রংপুরের পক্ষে কথা বলছে না। And Saifuddin is gone too. ম্যাচ শেষে আমরা রংপুর ব্যাটিং দিয়ে প্রেডিক্ট করছিলাম 180, সেটা অনেক দূরের পথ মনে হচ্ছে। টিম ডেভিড ব্যাটিং করতে নেমেছেন, এখন মনে হচ্ছে টিম ডেভিড সম্ভবত শেখ মেহেদীর জায়গায় নামলেই পারতেন। ব্যাটিং যখন করতে হতো, তিনি নিশ্চয়ই 5 উইকেট যখন পড়েছেন সেটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তাকে প্রোটেক্ট করার সব রকম চেষ্টা করা হয়েছে রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট থেকে, তিনি যেন পরে আসতে পারেন। টিম ডেভিড প্রতিষ্ঠিত টি20 ক্যারিয়ার, 5000-এর উপর রান, স্ট্রাইক রেটটা দুর্দান্ত। টিম ডেভিড এবার ভালো পেয়েছিলেন, তার জন্য ভালো শট টিম ডেভিডের, ভালো শুরু। হাসান লাইনটা একটু মিস করে ফেলেছিলেন, লেন্থটা মিস করে ফেলেছিলেন, টিম ডেভিড সুযোগটা নিয়েছেন, দারুণ শট টিম ডেভিডের। 6 ওভারে 19, 5 উইকেটের রংপুর রাইডার্স, সেটা খুব বেশি ডিফিকাল্টিজ তৈরি করে না। 4 হয়ে যাবে। লাকি সোহান কাট করেছিলেন এবং জোরের উপরে শটটা খেলেছেন, সে কারণেই লাকটা তাকে ফেভার করেছে। বল চলে গেছে বাউন্ডারি বাইরে, 4। উইকেট ইজ স্টার্টেড গেটিং বেটার। সকাল একদম শুরুতে যেমন দেখেছিলাম তেমনটি নয়, এই জন্য আমি বলছিলাম আমি একটু পার্টিকুলার আসছে আসলে সাইফ হাসানের প্রতি। যখন উইকেট পড়ে গিয়েছিল তখন তার সাইফুদ্দিন ব্যাটিং করছেন অপোনেন্ট থেকে, তার উচিত ছিল সিঙ্গেলস নিয়ে ওই আন্ডার 6। ক্যাচটা নিয়েছেন কিনা, নিয়েছেন বলেই থামস আপ দেখাচ্ছেন শিমরন হেটমায়ার, লং অনে ছিলেন। টিম ডেভিড তার স্ট্যান্ডটা নেবেন অবশ্য,
উনি দাঁড়িয়ে রয়েছেন, কনফার্মেশন ছাড়া যাবেন কিনা। না, হাঁটা ধরেছেন তিনি। আপনারা যখন কথা বলছিলেন আমি খালি ভাবছিলাম যে 9 ওভারে একটা স্ট্র্যাটেজিক টাইম আউট আছে, এই ওভারে রান আসুক না আসুক ওই পর্যন্ত যাক, ওই পর্যন্ত গেলে হয়তো টিম ম্যানেজমেন্টের সাথে একটা কথাবার্তা চলবে, নতুন করে টার্গেটটা সেট করা হবে। তো সে পর্যন্ত টিকলেন না টিম ডেভিড। বলটা ডিপ করছিল তবে হাতে। গুড ক্যাচ, ভেরি গুড ক্যাচ বাই শিমরন হেটমায়ার। একেবারে বলের নিচে পুরো হাতটা, পুরো তালুটা রাখতে পেরেছেন, নো ডাউট অন দ্যাট। বিউটিফুল ক্যাচ। টিম ডেভিড তিনি আউট হয়ে গেলেন। রংপুর দে আর ইন ট্রাবল। এবং এলিমিনেটর ম্যাচে এইরকম একটা বিপর্যয়। স্কোয়ার কাট, গ্যাপটা পেয়েছেন হাসান মাহমুদের জন্য, লম্বা একটা চেজ, ছাপিয়ে পড়ে বলটাকে ধরেছেন। 2টি বারের জন্য প্রান্ত পরিবর্তন। এবার কিন্তু স্কুপ করলেন, বল চলে যাচ্ছে ফাইন লেগ দিয়ে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে। দারুণ একটা শট, ম্যানুফ্যাকচার শট, রিস্ক কিন্তু নিলেন। ওয়াজ ইট আ ট্র্যাপ বাই জেসন হোল্ডার? প্রশ্নটা এই কারণেই করছি কারণ ঠিক এই বলটার আগে শর্ট মিড উইকেটকে ডিপ মিড উইকেটে নেওয়া হয়েছে এবং ডিপ ফাইন লেগকে ভেতরে ঢোকানো হয়েছে। সো নুরুল হাসান সোহান যখন ডিপ ফাইন লেগ ভেতরে, তিনি প্রলুব্ধই হয়েছেন এই ধরনের স্কুপ শট খেলার জন্য। ভালো শট, ভালো ফিল্ডিং, ভালো ক্রিকেট একই সঙ্গে। 2টি রান নেওয়া থেকে বঞ্চিত করতে পারলেন না ব্যাটারদেরকে, 2টি রান সেভও করেছেন। অ্যালেক্স রস দুর্দান্ত বাদিকে ঝাঁপিয়ে পড়ে বল থেকে বাঁচিয়েছেন, ওয়ান হ্যান্ডেড ফ্ল্যাশ। বেশ ভালো ফিল্ডিং, এক হাতে বলটাকে পিক করে যেভাবে ভিতরের দিকে রেখে দিলেন, নিশ্চিতভাবে 2টো রান সেভ করেছেন। এই সিচুয়েশনে বাউন্ডারিটা একটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে ব্যাটসম্যানের কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে। সেখান থেকে রস এই ফিল্ডিংটার মাধ্যমে অন্তত সোহানকে 2টো রান সেভ করার মাধ্যমে কনফিডেন্সটা যে বেড়ে যাওয়ার কথা সেটা থেকে কিছুটা হলেও বিরত রাখতে পারলেন। মারবেন কি মারলেন, মারতে যেয়ে বলের লাইনটা মিস করলেন, বোল্ড হয়ে গেলেন, নওয়াজ আনন্দে ফেটে পড়লেন। এটা কি এক ধরনের মানসিক গ্যাম্বলিং কিনা আন্দ্রে রাসেলের সঙ্গে? মোটামুটি 2টা লং অফ দেখা যাচ্ছিল, লং অনটাকে দেখা যাচ্ছিল একটু কাউ কর্নার ঘেঁষা। রাসেলকে ওই প্রলুব্ধটাই করা কিনা যে লং অনটা আপনি ক্লিয়ার করেন পারলে। আন্দ্রে রাসেল এগেইনস্ট দ্য টার্ন শটটা খেলতে গিয়ে উইকেটটা দিয়ে আসলেন। অবশ্যই তাই, এবং বলটা এমনভাবে করেছিলেন, একটু পেসটা ভেরিয়েশন করেছেন, স্পিনটা একটু বেশি ছিল, যেখান থেকে বলটা যদি স্ট্রেটার, আগের বলগুলো আমরা দেখেছি খুব বেশি স্পিন ছিল না, স্ট্রেটার টাইপের বল ছিল, এই বলটা কিন্তু স্পিন করিয়েছেন। বলটা পিচ করার পর একটা টার্ন করেছে ছোট, সেই টার্নেই কিন্তু রাসেল বিট হয়েছেন। নর্মালি রাকিবুল কিছু ব্যাট করতে পারে, বাট তাই বলে 12 নম্বর ওভারে এসে ব্যাটিংটাকে যে সে টেনে নিয়ে যাবেন সেই এক্সপিরিয়েন্স তার হয়তো সেভাবে নেই। প্রতিদান দিতে পারেন নাই। এবারে মেহেদি মিরাজ এসে উইকেটটা পারচেস করলেন কিনা, আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার। মেহেদি হাসান মিরাজ তার দ্বিতীয় উইকেট। প্রথম বল থেকে ডাউন উইকেট যেভাবে রাকিবুল শর্টস খেলেছে, দ্যাট মিনস ইন্টেনশন ছিল হয়তো প্রথম থেকেই চালিয়ে খেলবেন, রানটা বাড়িয়ে নেওয়ার চেষ্টাটা করবেন। দ্বিতীয় বল যেটি ফেস করলেন মিরাজের বলে, মাত্রই মিরাজ এসেছেন একটা ব্রেক দিয়ে, একটু লুপ দিয়েছিলেন আস্তের উপর, যেন বড় শট খেলতে চাইলেও মিস টাইমটা হয়। সেখানে কিন্তু লুপটা যেভাবে দিয়েছেন, স্পিনটা করিয়েছেন, বলটা ড্রিফট করে বেশ ভালোই নেমে গিয়েছিল। রাকিবুল সেই ফাঁদেই পা দিয়েছে, হয়তো ধারণা করেছিলেন বলটি একটু জোরের উপর নিজের কাছে আসবে, কিন্তু বলটা আসতে ছিল এবং ড্রিফট করে যখন নিচে পড়ে গেছে সেখানেই কিন্তু লাইনটা মিস করে যায়। সম্ভবত রিভিউটার শেষ মুহূর্তে তিনি সময় শেষ হওয়ার পরে বোধহয় কল করেছিলেন, যে কারণে ওটার নেওয়া হলো না। একেবারে প্লাম্বিন স্টাম্প। মিরাজ তার দ্বিতীয় উইকেটের দেখা পেলেন। রংপুর তাদের 8ম উইকেট হারালো 51 রানের মাথায়। খুবই লো স্কোরিং একটা ম্যাচ হতে যাচ্ছে। খুলনা টাইগার্স তারা ইতিমধ্যে কোয়ালিফাইড 2 খেলার দিকে অনেকখানি এগিয়ে গেছে। প্রথম বলতে ওয়াইল্ড ব্যাট সুইং, ডিপ মিড উইকেট অঞ্চলে ফিল্ডার ছিলেন, এক বাউন্সে তার হাতে।
আবারও কিন্তু আবেদন, আম্পায়ারের আঙুল উঠে গেল। নুরুল হাসান সোহান তিনিও রিভিউ নিলেন। দেখা যাক থার্ড আম্পায়ার তাকে বাঁচাতে পারেন কিনা। আমার কাছে কেন যেন মনে হয় বলটা লেগ স্টাম্প মিস করে যাওয়ার কথা। আবার একটা বিষয় যে উইকেটে কিন্তু খুব বেশি টার্নও নাই। সো হকাই সফটওয়্যারটা যখন ক্যালকুলেট করে এই পার্টিকুলার উইকেটে কেমন টার্ন প্রডিউস করছে সেটার উপর বেস করেও কিন্তু করা হয়। বাট খালি চোখে প্রথম দর্শনে মনে হয়েছে বলতো লেগ স্টাম্প মিস করে যাওয়ার কথা। সোহান কিন্তু ফ্রন্ট লেগটা ক্লিয়ার করেছেন, পেছনের পায়ে বলটা লেগেছে। দিস ইজ দ্য থিং। সামনের পায়ে বল লাগলে ডেফিনেটলি বেঁচে যেতেন। পেছনের পায়ে যেহেতু বলটা লেগেছে, এখন অপেক্ষা করতে হবে যে বলটা উইকেটসটা মিসিং কিনা, অর্থাৎ টার্নটা সেক্ষেত্রে পারচেস বেশি করতো কিনা। হকায় একটু সময় নিচ্ছে। আই হোপ সেই জায়গায় সফটওয়্যারের রিস্টার্ট জনিত কোনো ঘটনা, এবং এই পর্যায়ে অপেক্ষা কিন্তু মাঠে সবাই করছেন। নাও হকাই পিচিং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটসটাই বলবে আম্পায়ার্স কল, যেটা হান্নান ভাই বলছিলেন। প্রথম দর্শনে মনে হয়েছিল যে উইকেটটা মিস করতে পারে, তবে যখন ক্লোজ লুকে আমরা দেখেছিলাম তখন যেটা বোঝা গেছে যে আবার হিটও করতে পারে। উইকেটের টার্ন যেহেতু খুব বেশি নাই সফটওয়্যার ক্যালকুলেশনে, সেই জায়গাটায় আম্পায়ার্স কলেই ধরা পড়লেন নুরুল হাসান সোহান। নবম উইকেটের পতন রংপুর রাইডার্সের। দ্য লোন ওয়ারিয়ার, দ্য বেস্ট ক্যাপ্টেন সোফার ইন দিস বিপিএল। 25 বল থেকে 23 করে ফেরত যাচ্ছেন কাজী নুরুল হাসান সোহান। নাহিদ রানা লাস্ট ব্যাটসম্যান। দেখতে ভালোই লাগছে না ইন্দ্রানার ব্যাটিং। মিরাজ প্রথম বলতে এক্সপেক্ট করেছিলেন একটা লোপ্পা দিয়ে নাহিদ শটে যাবেন, কিন্তু যখন দেখলেন যে না, তার শটে যাওয়ার কোনো ইন্টেনশন নাই, এরপর একটু জোরের উপর বল করতেই হয়। এটা জোরের উপরই করবেন, সেটাই করেছেন মিরাজ। ইনসাইড এজ অল্পের জন্য পাটাও মিস করেছে, স্টাম্পটাও মিস করেছে। এটাও 90.2 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। আকিব জাভেদ ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে ওয়াইল্ড ব্যাট সুইং। ভেবেছিলাম 2 পাবেন, তবে পেয়ে গেছেন 4। দু ফিল্ডারের মাঝখান দিয়ে বল সীমানার বাইরে। যেটা বলছিলাম যে আসলে ব্যাটারদের অ্যাপ্রোচ এবং ব্যাটিং লাইন আপে যে পরিবর্তন, 3 জন নতুন বিদেশি আজকে খেলছে। আজকে এসে আসলে ব্যাটিং করাটা মিরপুর উইকেটে অলওয়েজ একটা চ্যালেঞ্জিং হয়, সেটা আমরা জানি। এবং আজকে উইকেট আপনি যদি দেখেন কিছুটা ছোট স্পিন রয়েছে, বাট ব্যাটারদের আউটটা কি আমি বলবো যে তাদের ডাউন দ্য উইকেট এসেছেন, বল কিন্তু হাওয়ায় এবং ডিস্টেন্সটা ক্লিয়ার করলেন। বিশাল ছয়। এরকম যত বেশি রানটাকে আগাতে পারবেন আকিব জাভেদ, তার জন্য কিন্তু অপশনটা বৃদ্ধি পাবে। তার জন্য অপশনটা বৃদ্ধি পাবে ডিফেন্ড করার জন্য সর্বশেষ চেষ্টাটা করার। সো আলটিমেটলি এই মুহূর্তে শটেই যাবেন আকিব জাভেদ, কারণ ঠিক এই সময় যখন 62 রানে 9 উইকেট, আপনি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাবেন, অপোনেন্ট আপনাকে পেয়ে বসবে। বড় শট, জোরের শট, ছক্কার শট। আকিব জাভেদ বল হাতে পারফরমেন্সের আগে ব্যাট হাতে নিজের কাজটাকে সহজ করার একটা প্রাণান্ত চেষ্টা। দলের 10 নম্বর ব্যাটসম্যানের কাছ থেকে দলের 6-7 নম্বরে যারা ব্যাট করেন তাদের মতো ম্যাসিভ হিটিংটা আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি। 2টো 6 কিন্তু জাভেদ মেরে ফেলেছেন, এবং আজকের ইনিংসের একমাত্র 2টি 6 সেই 2টি তার কাছ থেকে এসেছে, এবং বড় 6 87 মিটার। অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে টেনে অন সাইডে খেলেছেন আকিব জাভেদ। ভালো এক্সিকিউশন, এক বাউন্সে বল কাউ কর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো 4টি রান। বেশ বাইরে কিন্তু ছিল বলটা, সেখান থেকে টেনে কাউ কর্নার জোনটাতেই পিক করেছেন মিরাজ। উইকেট নেয়ার উদ্দেশ্যেই কিন্তু এসেছেন, ব্যাটাররা চালাচ্ছেন, সেখানে নিশ্চিতভাবে একটু মিস টাইমিং। লাইন লেন্থ এবং বলের যে পেস, তিনটাতেই তিনি রিসিভ করেছেন ওখানে আকিব জাভেদকে। করেছেন শর্ট অফ লেন্থের বল, টপ এজ হয়েছে। থার্ড ম্যানের ফিল্ডারকে ফাঁকি দিয়ে, সবাইকে ফাঁকি দিয়ে আবারও বল সীমানার ওই পার খুঁজে পেয়েছে। আরো 4টি রান। ম্যাসিভ পার্টনারশিপ, 29 রানের পার্টনারশিপ, এবং পুরো ব্যাটিং কার্ডের মনে হলো যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলটাই হচ্ছে লাস্ট উইকেট জুটি, যেখান থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান প্রডিউস করে ফেলেছে রংপুর। 29 রান 25 বল থেকে, যেখানে নাহিদ রানার অবদান 0। এই বলগুলো এই ধরনের ব্যাটারকে করা যাবে না, হাইটও একটা অ্যাডভান্টেজ রয়েছে তার ক্ষেত্রে। সো সবকিছু মিলিয়ে এই ধরনের বল যখন আপনি করবেন,
যেভাবে ব্যাট সুইং করছেন বাউন্ডারি কিন্তু খুঁজে পাবে, এবং বলতে বলতে রানটা 85-তে গিয়ে ঠেকেছে। নিজের কাজটাকে সহজ করার প্রাণান্ত চেষ্টা আকিফের। একটা স্লোয়ার ছিল, একটা অফকাটার ছিল, কিন্তু ভালো পিক হয়েছে আকিব জাভেদের। বেশ ছন্দে রয়েছেন মনে হচ্ছে, হিটিংটা পারফেক্ট হচ্ছে, যে কারণে বেশ কিছু রান তিনি পেয়ে গেছেন এবং এখন পর্যন্ত তিনি 32 রানে অপরাজিত রয়েছেন। দুজন ব্যাটসম্যান মাত্র 2 অঙ্কের দেখা পেয়েছেন, তিনি সবার উপরে। আবারও চালিয়েছেন, এবার কিন্তু আউট হয়ে যাবেন এবং আউট হয়ে গেলেন। সহজ একটা কাজ। মুশফিক ভালো বৈচিত্র্য রয়েছে তার বলে, ভালো স্লোয়ার দিতে পারেন, উইকেট নিয়ে নিলেন। রংপুরের ইনিংসটা 85 রানে শেষ হয়ে গেল। আকিব জাভেদ শেষ যে মরণ কামড়টা দেওয়ার চেষ্টা করছিলেন, 18 বল থেকে 32-এ শেষ হয়ে গেল। এবং মেহেদী হাসান মিরাজ শেষ কয়েকটা বাউন্ডারিতে খুব বেশি মাইন্ড করবেন না। সামনের লেন্থে বলটা ছিল অফ কাটার ধরনের বল, মুশফিক হাসানের কাছ থেকে ওয়াইড অফ দ্য ক্রিজ বলটা করেছিলেন। আকিব জাভেদ জায়গায় দাঁড়িয়ে থেকে শটটাকে খেলার চেষ্টা, তবে ওয়াইড অফ হিজ বডি শটটাকে খেলতে গিয়ে এলিভেশনটা পাননি, কন্ট্রোলটা পাননি। 2টা 4 কনসিড করার পর একটা উইকেট মুশফিক হাসানের। প্রথমবারের মতো এই ওভারে বোলিং করতে এসেছিলেন। 18 বল থেকে 32-এ কাঁচা পড়লেন আকিব জাভেদ, কাঁচা পড়ল রংপুর 85-তে। খুলনার জন্য লক্ষ্যমাত্রাটা 86। কে জানতো খুলনা টাইগার্স যারা টুর্নামেন্টের শুরুটা একেবারে ভালো করতে পারে নাই, টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে এমন মরণ কামড়টা দিয়ে বসবে। হঠাৎ করে স্কোরটা দেখলে মনে হবে বোধহয় এটা টি10 ম্যাচ। টি10 ম্যাচ নয়, এটা টি20 ম্যাচ। তালা জুবায়ের দারুণ খুশি। আমরা দেখতে পাচ্ছি রংপুরের সরি ব্যাটিং কার্ড, এবং সেখানে মাত্র 2 জন, নুরুল হাসান সোহান এবং নাম্বার 10 আকিব জাভেদ, তারা ছাড়া আর সবাই কিন্তু ওই ফোনের ডিজিট। ভেন্স 1 রান করে আউট হয়েছেন, সৌম্য সরকার তিনি রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। তারপর থেকে কিন্তু একের পর এক উইকেট পড়েছে। মেহেদী হাসান মিরাজ 10 রান দিয়ে 3টে উইকেট, নাসুম আহমেদ 16 রান দিয়ে 3টে উইকেট, বা একমাত্র হোল্ডার ছাড়া বাকি সবাই কিন্তু উইকেটের দেখা পেয়েছেন। মেহেদী হাসান মিরাজ অবশ্য দারুণ একটা বিপিএল কাটাচ্ছেন এবং তার ওপেনিং পার্টনার তিনিও দারুণ ছন্দে রয়েছেন, মোহাম্মদ নাইম শেখ। হালকা আবেদন হয়েছে, পিচিংটা লেগের বাইরে। 3 নম্বর বলটা এবার বল হয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আকিব জাভেদের ব্রেক থ্রু মিস করে গেছেন মেহেদী হাসান মিরাজ, দরকার ছিল না। ঠিক রংপুর রাইডার্স যেতে চাচ্ছেন প্রথম ওভার উইকেট। দারুণ একটা ডেলিভারি, দারুণ ডেলিভারি। মেহেদী মিরাজ একটা বিগ শট অ্যাপ্লাই করেছিলেন এবং সেটাতে টাইমিংটা ঠিক হয়নি, একেবারে টাইমিং মিস হয়েছে এবং মিডল এবং লেগ স্ট্যাম্প কিন্তু একেবারে উপরে গেছে। আকিব জাভেদ ওইটাই ট্রাই করছিলেন। একটা বল, প্রথম বলটা কিন্তু ভালো ডেলিভারি ছিল, খেলতে পারেনি। এরপরে ব্যাক টু ব্যাক ওয়াইড তিনি করেছেন, অবশেষে সাকসেসটা পেলেন তার ওভারেই, প্রথম ওভারেই 2 রানে 1 উইকেট। পেস অন ডেলিভারি। যখন সৌম্য সরকার আউট হয়ে গেছিল এবং জেমস ভিন যখন আউট হয়ে গেছে, তারা ব্যাটিং অর্ডারে অনেক পরিবর্তন এনেছেন। উইকেট নেয়ার চেষ্টা, অফ স্টাম্পের বাইরে আবেদন হচ্ছে, জোরালো আবেদন। আম্পায়ার আবেদনে সাড়া দেননি এবং রিভিউ নেননি। সোহান একটা সুযোগ নিয়ে দেখলেন আম্পায়ার আঙুলটা তোলেন কিনা। কিংসের সঙ্গে খেলেছিল, আসবো সেই প্রসঙ্গে। চমৎকার ড্রাইভ, গ্যাপ শট, 4 রান পাবেন অ্যালেক্স রস। স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তার সতীর্থরা খুলনা টাইগার্সের, এবং 85 রান চেস করছে তারা, 86 করতে হবে জিততে হলে। এই ধরনের বাউন্ডারি পাওয়ার প্লের ভেতর অনেকটাই তাদেরকে কিন্তু সাহায্য করবে এই জায়গাটায়। এক ওভার শেষ হয়েছে 6-1 উইকেটে খুলনা টাইগার্স, যেটা বলছিলাম। ডাউন দ্য লেগ, সোহান পারলেন না, বল যাবে সীমানার বাইরে। 5-5টা রান, বোনাস রানস। খুলনা টাইগার্স এগিয়ে যাচ্ছে জয়ের দিকে। একটু আগেই হাবিবুল বাশার সুমন তিনি বলছিলেন অতিরিক্ত চেষ্টা করলে অনেক সময় লাইন লেন্থের দিকে মনোযোগটা কমে যায়। একটু কি জোরে বল করতে চাইছেন কিনা, স্টাম্পকে বেশি অ্যাটাক করার চেষ্টা করছেন কিনা। একেবারেই খারাপ ডেলিভারি বলা যায়, সেখান থেকে সোহানেরও কিছু করার ছিল না। দারুণ একটা, এবারে অবশ্য ভালো ডেলিভারি ছিল, হাতেও পড়েছিল বলটা, গ্রিপ হয়নি। ভালো একটা চেষ্টা, ক্যাপ্টেন অনেক চিন্তিত। লেন্থটা ভালো হিট করেছিলেন নাইম শেখ, খুব একটা শর্ট না, তারপরও পুলটা করার চেষ্টা করেছিলেন। হাতের মধ্যে বোধহয় এসে গিয়েছিল, ক্যাচ বলে একেবারে একটা চিৎকার দিয়ে উঠেছিলেন। এবারে তুলে মেরেছেন, ফিল্ডার আছেন সেখানে। ও আকিব জাভেদ একেবারে বাউন্ডারি লাইনে ছিলেন, আর একটু চেষ্টা করলে, আর একটু এক্সট্রা এফোর্ট দিতে পারলে হয়তো সেটা হাতে পেয়েও যেতে পারতেন।
রংপুরের জন্য কিন্তু নাইম শেখ লিভিং ডেঞ্জারাসলি। তার আগে বলটা কিন্তু ক্যাচ দিয়েছিলেন এবং ক্যাচটা ধরা উচিত ছিল। এটা আসলে ক্যাচ বলা যাচ্ছে না, বিকজ সামনে ড্রপ করেছে, ফ্ল্যাট ক্যাচ গিয়েছিল। থার্ড ম্যাচে আসলে এরকম ফ্লাইট জ্যাজ করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, না হতাশ, বাট বাউন্ডারিটা পেয়েছেন, এবারে একেবারে স্লটে পেয়েছেন, সুইট পার্ট অফ ব্যাটে খেলেছেন, একেবারে সোজা বাউন্ডারির বাইরে। দারুণ একটা ছয়ের মার নাইম শেখ তার ব্যাট থেকে। অনেকক্ষণ ধরে স্ট্রাগল করছিলেন এবং আকিব জাভেদকে ঠিকঠাক মতো খেলতেও পারছিলেন আগের বলগুলো, এবার একেবারে স্লটে পেয়েছেন। টিপিক্যাল নাইম শেখ ব্যাটিং। যে ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন এই পার্টিকুলার উইকেটে দাঁড়িয়ে শরীরে বল করলে তিনি কিন্তু দারুণ ব্যাটিং করেন। একটু শর্ট বল আসলে সেটাকে তিনি চালিয়ে দেবেন। ডিপারে ফিল্ডার রাখারও তেমন একটা সুযোগ নেই। মেহেদির মাঝখানে প্রথম বল অফ স্টেম বাইরে, এবং নাইম বললেন থ্যাংক ইউ ভেরি মাচ। দুর্দান্ত কাভার ড্রাইভ নাইমের ব্যাট থেকে। চমৎকার শট। আপনি নেটে গেলে প্রথমেই আপনাকে কিছু মারার বল যদি দেওয়া হয়, এই ধরনের কোনো বল হয়তো দেবেন। একেবারে হাফ ভলি লেন্থে, ডিপারে কোনো ফিল্ডার নেই, অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখছেন রংপুর রাইডার্সের ফিল্ডাররা। যখনই ইনার সার্কেলের যে ক্যাচিং কাভারটা আছে তাকে বিট করেছেন, তখনই সেই চারটা কনফার্ম হয়ে গেছে। এবারে সোজা চালিয়েছেন, লং অফের ফিল্ডার আছেন, তবে তার মাথার ওপর দিয়ে বল সীমানার বাইরে। খুব জলদি ম্যাচটাকে র্যাপ আপ করার সিদ্ধান্ত বোধহয় নিয়ে ফেলেছেন নাইম শেখ। স্পিনার এসেছেন, ম্যাচ আপসের চিন্তা ভাবনা সবকিছুকে পাশ কাটিয়ে দিচ্ছেন নাইম শেখ। কি দুর্দান্ত ব্যাটিং! শেখ মেহেদি নিশ্চয়ই চেষ্টা করছেন উইকেটটা নেওয়ার জন্য, তার জন্য একটু লুপ দিয়েছিলেন। দেখার বিষয় ছিল নাইম সেটাকে কীভাবে হ্যান্ডেল করেন, তিনি কি সময় নিয়ে খেলবেন নাকি বড় শট খেলার চেষ্টা করবেন। বাট নাইম তার মাইন্ডটা সেট মেড আপ করেই এসে নেমেছেন। সবচেয়ে লক্ষ্য আবার মেরেছেন নাইম শেখ, এবং আরও একটি ছক্কা। দারুণ ব্যাটিং নাইমের। দেখে তো মনে হচ্ছে ম্যাচটা 7 ওভারের ম্যাচ বোধহয়। নাইম একটু তাড়াহুড়ো করে ফেলছেন, তবে মারার বল মারতে হবে, মেরে দিচ্ছেন। আচ্ছা, এই ম্যাচটা মানে এত আর্লি শেষ হয়ে গেলে পরের ম্যাচটা একটু আগে শুরু করা যায় না? এরকম কোনো নিয়ম নাই? এই মুহূর্তে নাইম শেখ যেটা করছেন, ম্যাচটাকে খুব জলদি র্যাপ আপ করারই চেষ্টা। তৃতীয় ছক্কা, এই ওভারে তার দ্বিতীয় 6। নির্ভয় ব্যাটিং করছেন, একেবারে ক্লিয়ার মাইন্ডসেট। ফিরে আসছি আবার। এবার কিন্তু ওহো, একটা অ্যাক্সিডেন্ট। 4 রান বাই 4। সম্ভবত ব্যথা পেয়েছে, হয়তো আরো বেশি ব্যথা হয়তো পেতে পারতেন। যেদিন আসলে দিন খারাপ যায় সব দিক দিয়েই যায়। উইকেট কিপার মিস করেছেন নাহিদ রানা, তিনি ব্যাটারের সাথে একটা অ্যালেক্স রসের সাথে এটা সংঘর্ষ, তার অবশ্য উঠে দাঁড়িয়েছেন, ঠিক ওটাই আমরা দেখছিলাম আরও একবার। বাজেভাবে খেয়াল করেননি দুজনেই। এবারে গ্যাপ পাবেন, 4 পাবেন। দারুণ ব্যাটিং নাইম শেখের ব্যাট থেকে। স্লোয়ার ডেলিভারিটা পিক করেছেন আগে, সময় নিয়ে একেবারে চোখের নিচে এনে বলটাকে তারপরে গ্যাপটা বের করে নিয়েছেন। কি দুর্দান্ত ব্যাটিং! অনেকটাই বোলারের প্ল্যান নিয়ে খেলছেন নাইম শেখ। এর আগের বলটা একটু রুম বানিয়ে ডাউন দিকে সোজা মেরেছিলেন, প্রলুব্ধ করেছেন আকিব জাভেদকে তার লেন্থ এবং লাইনটা চেঞ্জ করতে, বোলিং স্টাইলটা চেঞ্জ করতে। একটু স্লোয়ার ডেলিভারি করেছেন, বাট নাইম শেখ অফ স্টেম বাইরে পেয়েছেন। লেন্থে বল করেছিলেন, তবে চমৎকার কবজির কাজ। রস তার কবজির জাদু দেখালেন। ছোট্ট একটা গ্যাপ, মিড উইকেট লং অন, সেই অঞ্চলটাকে ব্যবহার করলেন তিনি। বলে গতি ছিল, গতি পছন্দ করেন রস। ক্রস সিম ডেলিভারি, নাহিদ রানার কাছ থেকে স্টাম্প অ্যাটাক করছিলেন, চমৎকারভাবে গ্যাপটা বের করেছেন, হুইপ করেছেন। দুর্দান্ত ব্যাটিং। একটা জিনিস কিন্তু আজকের ম্যাচে দারুণ শট অ্যালেক্স রসের, পায়ে বল পেয়েছিল এবং দারুণ ফ্লিক শটে একটা দারুণ বাউন্ডারি অ্যালেক্স রসের। রংপুর চেষ্টা করেছিলেন পুরো টুর্নামেন্টে, ভালো ক্রিকেট খেলেছেন, শুরুর দিকে দারুণ একদম টোর মধ্যে ছিল, বাট খুব ভালো কবজির কাজ অ্যালেক্স রসের, দারুণ ফ্লিক শট। ওভারে পরে বল ব্যাটে বলে হয়েছে গ্যাপটা, এবং শেষ পর্যন্ত ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন, সেখানে রাখি বল কিন্তু বলে নাগাল পেলেন না। আরও একটা 4-এর মার নাইম শেখের ব্যাট থেকে।
অফের বাইরে হ্যাঁ মাঝে মধ্যে তিনি কিছু র্যাশ শট খেলে ফেলেন, তবে অফ স্টাম্পের এতটা বাইরে আপনি যদি শর্ট বল দেন তাহলে কিন্তু তিনি মারবেন, এবং নো বলও হয়েছে ওভারস্টেপিং এর জন্য। মাই গুডনেস, মার্জিনাল কল যদিও না, দাগের বেশ বাইরে পাটা পড়েছিল আন্ড্রে রাসেলের। খুলনা টাইগার্সের হয়েও যখন জেসন হোল্ডার এসেছিলেন বল করতে, তিনিও একটা নো করেছিলেন। একেবারে ফার্স্ট ম্যাচ এসেই সঙ্গে সঙ্গে মাঠে নেমে বল করছেন, একটু এদিক সেদিক হতে পারে ফোকাসের ঘাটতি, রাকিবুলের চেষ্টার ঘাটতি ছিল না, তবে নাইম শেখ আজকে বাউন্ডারি। ও এবার সোহানের মুখে লেগেছে, থুতনের নিচের জায়গাটায় ঠিকঠাক মতো বলটা গ্রিপ করতে পারেননি, বেশ ভালো ব্যথা পেয়েছেন, শুয়ে পড়েছেন সোহান। এবং ব্যাটার কিন্তু দৌড়ে এসে তার খোঁজ খবর নিচ্ছেন যে আসলে খুব বেশি জোরে ব্যথাটা লেগেছে কিনা বা কি অবস্থা। একটা অকওয়ার্ড বাউন্স নুরুল হাসান সোহান বলের পেছনে নিজের শরীরটাকে তো নিয়ে এসেছিলেন, রিপ্লে দেখলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো বাউন্সটা তার শরীরে করেছে, তারপর মুখের কোনো একটা অংশে থুতনিতে বা কোথাও গিয়ে হয়তো লেগেছে, চোয়ালে হাত দিচ্ছেন, সেখানে ফিজিও গাইড করার চেষ্টা করেছিলেন, বলটা অকওয়ার্ড একটা বাউন্স করে হ্যাঁ সরাসরি ঠোঁটের উপর গিয়ে হয়তো পড়েছে। এটা তো একদম সরাসরি মুখে লেগেছে, ব্যথা পেয়েছেন নিশ্চিতভাবে, বেশ ভালোই ব্যথা পেয়েছেন। আমাদের দাঁতগুলি মনে হচ্ছে ইনট্যাক্ট আছে। আমি হাসছি কারণ আমার একটা কথা মনে পড়ে গেছে, লং টাইম ব্যাক আমরা একটা ম্যাচ খেলছিলাম খালেদ মাসুদ পাইলট, ঠিক এই ধরনের একটা ইনসিডেন্ট, মুখে বল লাগলো এবং তার ঠিক বল লাগার সাথে সাথে সামনে থেকে দুটি বল দাঁত বের এসে পড়লো। আমি হাসছি, বাট জাস্ট পেইনফুল, আসলে অনেক যার লাগে সে বোঝে অনেক পেইনফুল ছিল। এবং পাইলট ব্যথার থেকে ওই সময় আমার মনে আছে ওর দাঁতটা খুঁজে বেরোচ্ছিল, আমি দাঁত কই, ইন্টারেস্টিং। ঢোকার পর কি পারফরমেন্স তাদের, নাইম শেখ চালিয়েছেন, জয়সূচক রানটা পেয়ে গেছেন ছক্কার মাধ্যমে। খুলনা টাইগার্স 9 উইকেটের জয় তুলে নিল এলিমিনেটর 1-এ, এক প্রকার উড়িয়েই দিল রংপুর রাইডার্সকে, এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের জায়গাটা তারা পূরণ করে নিয়েছেন। নাইম শেখ অপরাজিত থাকলেন 48 রানে এবং সহজ কাজটাকে আরো সহজ করে তুললেন তিনি এবং অ্যালেক্স রস, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তালহা জুবায়ের সবাই খুশি। ডিজার্ভিং উইনার্স খুলনা টাইগার্স, ভেরি মাচ ডিজার্ভিং উইনার্স খুলনা টাইগার্স। দারুণ ক্রিকেট খেলছেন তারা, শুরুটা ভালো করেছিলেন প্রথম দুটি ম্যাচে, তারপরে হেরেছেন পরপর 4টি ম্যাচে, তারপরে জিতেছেন, হেরেছেন, জিতেছেন, কিছু ক্লোজ ম্যাচ হেরেছিলেন খুলনা টাইগার্স এই বছর, এবং একটা মুহূর্তে মনে হয়েছিল তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, তারপরে দারুণ কামব্যাক করেছে এবং ফিরে আসার পরে শেষের গল্পটা কিন্তু তারা দুর্দান্তভাবে লিখছেন, এবং দারুণ মোমেন্টামটা কিন্তু তারা পেয়ে গেছেন এই দলটা। মাঝখানে কিন্তু তারা মনে হয়েছিল তারা 3টি জয়, তাদের পরপর আরও তারা নিশ্চয়ই চাইবেন আরও 2টি জয় দিয়ে টুর্নামেন্টটা শেষ করতে। বাট খুলনা টাইগার্সের যে জিনিসটা সবচাইতে ভালো লাগছে এখন লাস্ট 3 ম্যাচে, তাদের সঠিক একাদশ তারা খুঁজে পেয়েছেন, তাদের গেমটা তারা খুঁজে পেয়েছেন, এবং মোমেন্টাম যেটা খুব বেশি দরকার হয় একটা টুর্নামেন্টের শেষের দিকে, সেই মোমেন্টামটা সম্ভবত সবচাইতে বেশি খুলনার পক্ষে। অন্য দলগুলিকে একটা সতর্কবার্তা দিচ্ছেন তারা, খুলনা যদিও কোয়ালিফায়ার সবাই শেষে নিশ্চিত করেছেন কিন্তু সঠিক পথে আছেন, এবং বাকি দলগুলোকে কিন্তু তাদেরকে হারাতে হলে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। মেহেদী মিরাজ তার দল জিতেছে 9 উইকেটে আজকে, মাত্র 86 টার্গেট ছিল, সেটাই তারা পেরিয়ে গেছে খুব সহজে। জয়ের উদযাপন তো দারুণভাবে করবেনই, এবং এই ম্যাচের মাধ্যমে কিন্তু আরও একটা ব্যাপার বোঝা গেল, ম্যাচ শুরুর আগে দুই দলই তারকা কিছু বিদেশি ক্রিকেটার এনেছে, তবে দেশি কালেকশনটা যদি সলিড হয় এবং তারা যদি ফর্মে থাকে, ম্যাচের মোড কিন্তু তারাই ঘুরিয়ে দেবেন। প্রয়োজনই হয়নি হোল্ডার হেটমায়ারকে খুলনা টাইগার্সের আজকে, আপনি ম্যাচটা দেখলে পরিসংখ্যান দেখলে হয়তো জানবেনও না তারা রয়েছেন, কারণ কোনো ধরনের কন্ট্রিবিউশন কিন্তু সেভাবে করতেও হয়নি, লোকাল ক্রিকেটারই যা করার করেছেন। মোহাম্মদ নওয়াজ অবশ্যই বল হাতে ভালো করেছিলেন যখন তারা বোলিংয়ে ছিল, তবে আজকে পরে ব্যাট করতে হলেও এত ছোট টার্গেট সেটা চেস করতে খুব একটা সমস্যা হয়নি। অন্যদিকে রংপুর রাইডার্স উঠছিল, মাটিতে নেমে এসেছে, এবং আর এরপর এলিমিনেটেড থেকে ছিটকে পড়তে হলো এবারের বিপিএল আসর থেকে। এক্স্যাক্টলি, এবং খুলনা টাইগার্স বারবারই বাসার ভাই বলছিলেন যে একটা ভালো মোমেন্টাম তারা পেয়ে গেছে, এবং যেই ম্যাচে 58 বল হাতে রেখে 9 উইকেটের জয়, নিশ্চয়ই পরের ম্যাচের জন্য তারা সেকেন্ড কোয়ালিফায়ারটা তাদের খেলতে হবে, এবং সেই ম্যাচের আগে একটা ভালো পারফর্ম করেই তারা সেই ম্যাচের একটা প্রস্তুতিও তারা সেরে রাখলো, একটা ভালো হোমওয়ার্কও সেরে রাখলো এই ম্যাচের মধ্যে দিয়ে। সোহানকে আমরা দেখতে পাচ্ছি আইস প্যাক
চোয়ালে ধরেই তিনি সৌহার্দ্য বিনিময় করছেন, ভালো ব্যথা পেয়েছেন। নাইম নট আউট থাকলেন 48 রানে 33 বল থেকে। অ্যালেক্স রস তিনিও ভালো পার্টনার দিয়েছেন তাকে, 27 বল থেকে 29 রান করেছেন তিনি। খুব বেশি চালিয়ে খেলেননি, কিন্তু ভালো সঙ্গ দিয়েছেন নাইমকে। 12টা এক্সট্রা চেষ্টা করেছিলেন রংপুর রাইডার্সের বোলাররা শুরু থেকে। আকিব জাভেদ 3 ওভার বল করেছেন, একমাত্র উইকেট টেকার। নাহিদ রানা 4 ওভার বল করেছেন। শেখ মেহেদীর দিনটা একেবারেই ভালো যায়নি, একটা ওভারে 19 রান দিয়েছেন। রাসেল রাকিবুলরাও চেষ্টা করেছেন, তবে রানটা এতই কম, কোনো ধরনের চাপ তারা কিন্তু দিতে পারেনি এবং শেষ পর্যন্ত এই টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল রংপুর রাইডার্সের জন্য। এক সামারি 85 অল আউট রংপুর রাইডার্স টসে জিতে। আকিব জাভেদের 32ও খুব একটা কাজে দেয়নি। খুলনা টাইগার্সের স্পিনাররা ডমিনেট করেছেন, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।